মিস্টার পাটিওয়ালা আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী, তাকে লাগিয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী, সবাই জানে। এবং প্রথম থেকেই এখানে যে এই যে টোটাল যে 28-29টা শুনানি হয়েছে, পাটিওয়ালা সাহেব কিন্তু উপস্থিত ছিলেন। সেটা ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী কিন্তু তাকে নিয়োগ করেছিল। এই কথা কিভাবে বললো আমি জানি না, কারণ বিকাশবাবু যদি আজকে এই রাজ্যে একজন আইনজীবী হিসাবে না থাকতো, রাজ্য সরকার তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আরও দুর্নীতিতে ভরিয়ে দিত। বিকাশবাবুকে এই সরকার তথা মুখ্যমন্ত্রী ভয় পায়। বর্তমান পরিস্থিতিতে এখন আমি যেটা বলে রাখলাম, আজকে ভবিষ্যৎবাণী করে রাখলাম, দুদিন রায়টা বেরোলে পরেই শুভেন্দু বলবে এই সরকার যদি ডিএটা কর্মচারীদের রায়ের পরবর্তীও যদি ডিএটা না দেয়, আমরা ক্ষমতায় আসলেই দেব, রাজনীতি করবে। এবারে যে স্পেশাল বেঞ্চ আপনাদের গঠন হয়েছিল, সেই স্পেশাল বেঞ্চ গঠনও হয়েছিল ইতিমধ্যে, কিন্তু আপনাদের শুনানি হয়নি, বা যে রায়, সেই রায়দান কিন্তু এখনো স্থগিত রয়েছে। কবে আসবে সেই রায়? কর্মচারীরা তো বারংবার আপনাদের প্রশ্ন করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আর কতদিন এই রায়ের জন্য অপেক্ষা করতে হবে? দেখুন, ব্যাপারটা কি, আপনারা এই ডিএ মামলার রায় কবে প্রকাশ পাবে সেইটা বারংবার আমাদের কাছে জানতে চাইছেন। এটা স্বাভাবিক, কারণ আপনাদের মাধ্যমেই সামগ্রিকভাবে কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ জানতে পারে। এখন দেখুন, এটা তো সর্বোচ্চ আদালতে আমরা গিয়ে জিজ্ঞাসা করব আর বলে দেবে যে কবে রায়, সেটা তো তা না। বা আমরাও যখন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে বলি, তখন তারাও বলে যে দেখুন, ব্যাপারটা কি, এখানে তো যারা শুনানি শেষ করে তাদের তো প্রচুর মামলা, স্বাভাবিকভাবে তারা সময় একটু তাদের প্রয়োজন হয়। তবে শুনানি যখন শেষ হয়েছে, মামলার রায় অবশ্যই প্রকাশ পাবে। কর্মচারী সমাজ মারাত্মকভাবে ব্যতিগ্রস্ত হয়ে গেছে, এটা তাদের দোষ না। এই তো আজকে মানে এরকমও প্রশ্ন আসছে, বাবু আবার কি শুনানি শুরু হবে? মানে এগুলো শুনলে পরে স্বাভাবিকভাবে খারাপও লাগে। কারণ ঘটনাটা হলো, আমরা একটা সময় 3 মাস 4 মাসও ওয়েট করেছি রিগার্ডিং একটা হিয়ারিংয়ের জন্য। একটা উদাহরণ দিচ্ছি, মাননীয় ঋষিকেশ রায়, তার রিটায়ারমেন্ট ছিল 31শে জানুয়ারি 2025। সে তো শুনানিতে ছিল। তিনি লাস্ট যে শুনানিটা করেছে 7ই জানুয়ারি 2025, তিনি সেই দিন ডেটটা দিয়ে গেল 25শে মার্চ 2025। মানে দেখা গেল 3 মাসেরও উপরে। অর্থাৎ সেই যে 3 মাস আমাদের ওয়েট করে বসে থাকতে হয়েছে পরবর্তী শুনানির জন্য। এখন ব্যাপারটা হলো যে হ্যাঁ, আমি বলেছিলাম, কেন বলেছিলাম, কারণ আমাদের মামলাটা যে হয়েছিল স্পেশাল বেঞ্চ গঠন করে, সেটা কিন্তু মানে প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চ গঠন করেছিল। এবং লাস্ট যে মামলাটা যেদিন ওই 7ই সেপ্টেম্বর হলো, সেদিন কিন্তু পার্ট মামলা হিসাবেই কিন্তু ট্রিট হয়েছে। পার্ট মামলা কেন? কারণ আপনারা জানেন এইটা 4th, 5th, 6th, 7th মানে কন্টিনিউ হিয়ারিং হয়েছে 12 তারিখ। মানে এগুলো অধিকাংশ শুনানি যদি কোনো বেঞ্চে হয়ে থাকে, 1-2 শুনানি যদি পরবর্তীকালে বাকি থাকে, তাহলে সেটা পার্ট হিসাবে ট্রিট হয়। পার্ট মানে ম্যাক্সিমামটা হিয়ার্ড মানে শোনা হয়ে গেছে, তাই তাকেই শেষ করতে হবে। অর্থাৎ মাননীয় সেই জাজ দ্বয়েরই শেষ করতে হবে। তাই এই মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চই 7ই যে সেপ্টেম্বর পার্ট হিসাবে স্পেশাল বেঞ্চে কিন্তু শুনানি শেষ করে। এবার আপনারা দেখুন, যেটা হচ্ছে, আমি বারবারই বলেছি, তারপরে সরকারকে 2 সপ্তাহ, আমাদেরকে 1 সপ্তাহ, 3 সপ্তাহ, মানে 3 সাথে 21 আর 7-এ 28, আবার 29 তারিখে, সেপ্টেম্বর মাসের 29 তারিখ থেকে ছুটি পড়ে যায় রিগার্ডিং দুর্গাপুজো। অক্টোবর মাসের পুরো প্রথম সপ্তাহটা ছিল এবং 3rd সপ্তাহ, 2 সপ্তাহ ছুটি ছিল। অর্থাৎ অক্টোবর মাসের 15 দিন সময় পেয়েছে জাজেরা, যদি আমরা ওই সাবমিশনটা ধরি, বাদ দিয়ে দিই 2 সপ্তাহ। আর এই নভেম্বর মাসের আজকে বোধহয় 16 তারিখ, অর্থাৎ 1 মাস বলা যায় হলো। তো 1 মাস হয়েছে, সেক্ষেত্রে রায়টা লেখার পরে এটা হবে। এখন আমি এই যে 12ই
নভেম্বর এবং 13ই নভেম্বর গেল, পরপর দুটো দিন স্পেশাল বেঞ্চ গঠন করেছিল। স্পেশাল বেঞ্চে মানে গঠন এবং ওই মাননীয় সঞ্জয় কর এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চ। তা আমরা আমাদের ওখান থেকে আইনজীবীরা বলে দিল যে এই স্পেশাল বেঞ্চে মামলা যেগুলো আছে সেগুলি অলরেডি পাবলিশড, অর্থাৎ কজ লিস্টে কিন্তু প্রকাশ পেয়েছে, কিন্তু অনেক সময়ই সাপ্লিমেন্টারি কজ লিস্ট বেরিয়ে কোনো মামলাও শোনে, কোনো ভার্ডিকও দেয়। সেক্ষেত্রে বলা যায় না এই দুটো দিনের যে কোনো একটা দিন কিন্তু রায়টা বের হলেও বের হতে পারে। এখন এই বার্তাটাই আমি কর্মচারী সমাজের কাছে দিয়েছিলাম, কারণ আমাদের তো দায়িত্ব, কর্মচারী সমাজ যেহেতু জানতে চায় বারবার, সেহেতু সম্ভাবনাটা আমাদের বলতে হয়। সেই ব্যাপারেই আমরা সেটা তুলে ধরেছিলাম। দুর্ভাগ্য সেটা প্রকাশ পায়নি। আবার দেখুন, আবারও তো আমরা তো বারবার এর সঙ্গে জড়িত থাকি। আবারও কিন্তু 18ই যে নভেম্বর মঙ্গলবার, সেখানে কিন্তু স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে। স্পেশাল বেঞ্চে একটা পার্ট হার্ড মামলা শুনবে, দুটো থেকে একটা পার্ট হার্ড মামলা শুনবে মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্র, 18ই নভেম্বর মঙ্গলবার। এখন এটাও যে ক্ষেত্রে 12-13 তারিখে বলেছিলাম, সেক্ষেত্রেও কি হবে সেটা আমরা জানি না। তাহলে ওই যেটা হচ্ছে সাপ্লিমেন্টারি, যেহেতু অলরেডি কজ লিস্ট বেরিয়ে গেছে, মঙ্গলবার দিন আসলে পরে ওদের যে মামলাটা উঠবেই, আমাদের যেমন আমাদের মামলাটা উঠেছিল, স্পেশাল বেঞ্চ গঠন করে পার্ট হার্ড দিয়েছিল, যেমন আমাদের মামলাটা উঠেই ছিল, তারপরে সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট ছিল সেগুলো পরবর্তীকালে উঠেছে। সাপ্লিমেন্টারি বেরিয়েছিল, সেদিনকেও বেরিয়েছিল ওই 7ই সেপ্টেম্বর। তা এখন সাপ্লিমেন্টারিতে বের হবে, কিন্তু সাপ্লিমেন্টারি আমাদের যে ভার্ডিকটা থাকবে কিনা সেটা আমরা কিন্তু বলতে পারি না। তবে 18 তারিখে আবার এই স্পেশাল বেঞ্চে মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ বসছে দুটো থেকে। তা এখন দুটো থেকে যেহেতু একটা পার্ট হার্ড, সেটা হয়তো তারা মনে করেছে সেটা শুনানি হতে হতে হয়তো 4টে বেজে যাবে, আর ভার্ডিক পড়া যাবে না। তবে ভার্ডিকটা যদি হয়ে যায়, এখানে ভার্ডিক তো পুরোটা পড়বে না, মূল জিসটা পড়ে দেবে, তারপরে তো ওয়েবসাইটে দিয়ে দিলে সেখান থেকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সেটা কি হবে আমরা বলতে পারছি না। তবে আমাদের আশা যে নভেম্বর মাসে এখনও মানে 15 দিনের মতো সময় আছে, 2 সপ্তাহ মানে বেশি সময় আছে, এর মধ্যে প্রকাশ পেলেও পেতে পারে, না হলে আমাদের কিন্তু ওয়েট করতে হবে। এইটুক কর্মচারী সমাজের কাছে আমরা বারবার বলছি, আপনারা ধৈর্য ধরুন। এবং আরও একটা বলছি, আমরা যখন পোস্ট করি বা আপনারা যখন ইউটিউবে দেন, অনেকে কিন্তু বিরূপ মন্তব্য করে সর্বোচ্চ আদালতের উপর। এটা কিন্তু আপনাদের কাছে, আপনারা আমাদেরকে বলুন, যা ইচ্ছে বলুন, আমাদেরকে বলুন, আমাদের সংগঠনকে নামে বলুন, কিন্তু সর্বোচ্চ আদালতের এই মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্র এই বেঞ্চ যদি না থাকতো, আমরা কিন্তু ডিএ মামলা আমাদের আজকে শেষ হতো না। কারণ আপনারা সবাই জানেন, এই যে আগের যে দুটো বেঞ্চ, আমি আর নাম করছি না, তারা দিনের পর দিন সময় মানে অপচয় হয়েছে, মামলাটা কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এই মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্র মহাশয় মামলাটা হাতে নেওয়ার পর কিন্তু সেই যে 25 তারিখ, যে ডেটটা দিয়ে গেছিল মাননীয় ঋষিকেশ রায়, মার্চ মাসের 25 তারিখ, সেদিন থেকে ধরেছে 7ই সেপ্টেম্বর 2025 মামলা শেষ হয়েছে। এবং ম্যারাথন হিয়ারিং, যেটা সুপ্রিম কোর্টে এরকমভাবে হয় কি না সন্দেহ আছে। এই ডিএ মামলা 2 বছর ডিএ মামলা উঠলোই না, আপনি আমাদের দোষ দিচ্ছেন। 2 বছর ডিএ মামলা উঠলো না। ডিএ মামলার উকিলকে ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একটা স্টেটমেন্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাইরে এসে দেয়নি যে কেন 2 বছর ডিএ মামলা উঠলো না। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটিং করেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মমতা ব্যানার্জির লোক, আমি আগেও বলেছি, আজকেও বলছি। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য 2 বছর কেস করেছেন, ডিএ মামলা ওঠেনি। শুভেন্দুবাবু তারপর উকিল দিলেন পাটলিওয়ালাকে, একদিনে কেস উঠে গেল। তা চেষ্টা তো আমরা করছি, আমরা চেষ্টা না করলে হবে নাকি এই জিনিসটা? আমরা চেষ্টা করেছি বলে ডিএ মামলাটা উঠলো। বিকাশ বাবু যতদিন কেস করেছেন ততদিন ওঠেনি। শুধু মুখে বড় বড় কথা, সুপ্রিম কোর্টে গিয়ে একটা মুখ থেকে কথা বেরোয় না। শুভেন্দু অধিকারী দেখুন, মিস্টার পাটিওয়ালা আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী,
তাকে লাগিয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী, সবাই জানে। এবং প্রথম থেকেই এখানে যে এই যে টোটাল যে 28-29টা শুনানি হয়েছে, পাটিয়াল সাহেব কিন্তু উপস্থিত ছিলেন। সেটা ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী কিন্তু তাকে নিয়োগ করেছিল। কিন্তু তাতেও তো শুভেন্দু অধিকারী তিনি নিজে আইনজীবী নিয়োগ করেছিল, কিন্তু মামলাটা ওঠেনি। তাহলে বিকাশবাবুর সঙ্গে মমতা ব্যানার্জির যদি কি বলবো সেটিং থাকে বলে, তাহলে যে বলেছে সে মূর্খের স্বর্গে বাস করে, পরিষ্কার কথা। কারণ বিকাশবাবুর সঙ্গে মমতা ব্যানার্জি তো বিকাশবাবুকে দু চক্ষে দেখতে পারে না। এটা আমরা বিভিন্ন ইউটিউবে দেখি, বিকাশবাবু কড়া কথা বলে, বাস্তবটা তুলে ধরে, দুর্নীতিটা তুলে ধরে। ভেতরে সেটিং থাকে, আর কি সেটিং থাকবে? দুর্নীতি করছে, চুরি করছে, এইভাবে মাননীয় বিকাশবাবু বলছে এবং প্রমাণ সহ বলছে। 32,000 শিক্ষকের কথা বলছে, এরা বেআইনিভাবে অধিকাংশ নিয়োগ হয়েছে। 26,000 চাকরি চলে গেছে, আবার বাধ্য হয়ে আবার নতুন করে পরীক্ষা নিতে হয়েছে। কার জন্য? বিকাশবাবুর জন্য। আর বিকাশবাবুর জন্য হলে কি হবে? সেটা তো আদালত বিচার করেছে। আদালত বিচার করে দেখেছে হ্যাঁ, আইনজীবীরা যেই বার্তা তুলে ধরেছে সেটা সঠিক, তাই তো 26,000-এর চাকরি চলে গেছে। আবার এই যে 32,000 চাকরি প্রাইমারি স্তরে, সেটা বিচারিত এবং রায়, এখানেও তো শুনানি শেষ হয়ে গেছে, রায় রিজার্ভে আছে। এই যে রায় রিজার্ভে আছে, সেটা তো ওয়েট করতে হবে। এখন এক্ষেত্রে যারা এই যে রায়ের জন্য, যাদের রায়টা তারা ভাববে যতদিন না রায় বেরো, রায় যদি আমাদের বিপক্ষে যায়, আবার এক পক্ষ ভাববে যত তাড়াতাড়ি ইচ্ছে রায়টা বেরো। এখন সেই রায়টা কি কেউ বলে কয়ে বার করতে পারবে? উচ্চ আদালতের যারা শুনানি করেছে, যে মাননীয় জাজরা শুনানি করেছে, তারাই রায় বার করবে। কবে বার করবে না করবে ঠিক সেম জিনিস ওখানে কজ লিস্টে জানা যাবে। এটাই তো নিয়ম। সুদীপ্তবাবু এই কথা কিভাবে বললো আমি জানি না, কারণ বিকাশবাবু যদি আজকে এই রাজ্যে একজন আইনজীবী হিসাবে না থাকতো, রাজ্য সরকার তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আরো দুর্নীতিতে ভরিয়ে দিত। বিকাশবাবুকে এই সরকার তথা মুখ্যমন্ত্রী ভয় পায়। আর যেটা বললাম, হ্যাঁ, শুভেন্দুবাবুও চাইছে ডিএ মামলায় সরকার পক্ষ হারুক। দেখুন, আমরা অনেক সাইকোলজি বুঝি, আমরা কিন্তু ওই রাজনীতি করি না। শুভেন্দুবাবু চাইছে যে যখনই হারবে, ডিএটা দিতে বলবে, তখন মুখ্যমন্ত্রী গাড্ডায় পড়বে, তারা রাজনীতি করবে। তারা রাজনীতিবিদ, তারা রাজনীতি করবেই। একেই তো সরকারের টাকা মানে এত নয়ছয় করেছে, এখন দেনার দায়ে জর্জরিত। তারপরে ডিএ মামলা যখনই হবে, এবার দিতে হবে। শুধু দিতে হবে না, আবার তারাও সামনে যখনই ইলেকশন, এটা নিয়ে তারা তো রাজনৈতিক করবেই। তারা কর্মচারী সমাজকে নিজেদের কাছে টানতে চাইবে। তারা বলবে একদম 1 নম্বরেই থাকবে হয়তো ম্যানিফেস্টোতে, এই সরকার যদি ডিএ না দেয়, আমরা ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের এই যে বকেয়া ডিএ, যেটা সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, আমরা আসার সঙ্গে সঙ্গে মিটিয়ে দেবো। সুকান্ত মজুমদার তো বলেছিল বেশ কয়েক বছর লাগবে ডিএ ব্যাকলগ মেটাতে। হ্যাঁ, সেটা ব্যাকলগ, সেটা তো এই সরকারকে বলেছে। তখন তো বলেছে বেশ কয়েকদিন আগে, বেশ কয়েক মাস আগে, সেটা শুনেছি। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে এখন আমি যেটা বলে রাখলাম, আজকে ভবিষ্যৎবাণী করে রাখলাম, 2 দিন রায়টা বেরোলে পরেই শুভেন্দু বলবে এই সরকার যদি ডিএটা কর্মচারীদের রায়ের পরবর্তীও যদি ডিএটা না দেয়, আমরা ক্ষমতায় আসলেই দেব। রাজনীতি করবে। এটা তো সুযোগ। অর্থাৎ তখন মুখ্যমন্ত্রীও চাইবে আমি যদি ডিএটা না দিই, তাহলে কর্মচারী সমাজ আমার উপর বিরাট ভাজন হবে। তাই এমন সময় ডিএ রায়টা বের হতে যাচ্ছে, সেটা কিন্তু এটা নিয়ে শাসক দল এবং বিরোধী দল উভয় পক্ষই রাজনীতি করতে চাইবে। রাজনীতি করুক, আপত্তি নেই। আমরা যাতে ডিএটা পাই, পরিষ্কার কথা, আমরা যাতে ডিএটা পাই, আমরা যাতে বেতন কমিশন লাগু হয়, তার ব্যবস্থা যাতে হয়, সেই জন্য রাজনীতি হোক।